এটা আইনগতভাবে কোনো সঠিক কথা নয়। কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের গুমের সংজ্ঞা হিসেবে আছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, অর্থাৎ এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কতগুলো সাব ক্যাটাগরি আছে। এই সাব ক্যাটাগরির ভিতরে একটা ক্যাটাগরি হলো এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যাকে বলা হয় গুম। এবং সেটা যদি হইতে হয় তাহলে দেখাইতে হবে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে, তখনই শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য বিষয় হবে। আর একটা সিঙ্গেল গুম, একজনকে বাড়ি থেকে তুলে নেওয়া হলো, তাকে 7 দিন পাওয়া যায় নাই, তারপরে আদালতে উপস্থাপন করা হলো, এই গুম কখনোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়। এখন এসে তারা যে বাদ দিয়ে দিয়েছেন, আজকে দেখবেন মানবাধিকার কমিশনের সকল কমিশনাররা পদত্যাগ করেছেন, করে তারা একটা খোলা চিঠি লিখেছেন। এই খোলা চিঠির মধ্যে তারা দেখিয়েছেন যে এই ধরনের অসত্য তথ্য উপস্থাপন করে আইনটাকে ল্যাপস করে দেওয়া হয়েছে। এবং এই যে স্টেটমেন্টটা তারা দিয়েছেন, ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টেটমেন্ট। আপনারা, এই হলো তাদের খোলা চিঠি, মানবাধিকার কমিশনারদের পক্ষ থেকে সম্মিলিত খোলা চিঠি। সেখানে তারা কি বলছেন, স্পষ্ট করে তারা বলেছেন যে 28 ধারায়, গুম অধ্যাদেশের 28 ধারায় এর পদ্ধতিগত বিচারের বিষয়টা বলা আছে। কিন্তু এখানে এসে তারা বলছেন যে কেন আমরা এটা বাদ করলাম, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন আর গুম কমিশনের আইন দুইটার মধ্যে ম্যাচিং হয়ে যায়। তারা জবাব দিয়ে বলছেন নো, ইট ইজ নট ট্রু, ইট ইজ নট কারেক্ট। সুতরাং মাননীয় আইনমন্ত্রী এবং হোম মিনিস্টার যে ব্যাখ্যা দিয়েছেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। হ্যাঁ, এবং সেকেন্ড কথাটা খুবই ইম্পর্টেন্ট, এখানে ওনারা বলছেন যে মানবাধিকার কমিশনের তদন্তের ব্যাপারে প্রশ্ন তুলেছেন। মাননীয় আইনমন্ত্রী প্রশ্ন তুলেছেন যে 30 দিনের ভিতরে প্রতিবেদন দিতে হবে, কিন্তু কি জরিমানা হবে, কি কম্পেনসেশন হবে, এই ব্যাপারে আইনে কিছু বলা নেই। অথচ মানবাধিকার কমিশনের আইনের 28 ধারায় 16 ধারায় 16 1 ইও এবং চতে স্পষ্ট করে টাইম লিমিট বলে দেওয়া হয়েছে। 30 দিনের ভিতরে যদি তদন্ত শেষ করতে না পারেন তাহলে কি হবে, তদন্ত শেষ করলে কি হবে, এবং আদালতগুলো যে জরিমানা দিবেন সেই জরিমানাটা আদায় করার পদ্ধতি কি হবে। তারা বলছেন এই আইন তারা বাতিল করছেন কারণ এই মর্মে কিছুই বলা নাই। আমার মনে হয় বাতিল করতে হবে, তো এই জন্য নানান কারণ দাঁড় করাচ্ছেন। আসলে এই ধরনের কোনো কথা এই আইনগুলোর মধ্যে নাই। দিস ইজ রং স্টেটমেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট কথা, গণভোট অধ্যাদেশ এই প্রথম আমরা দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন, অ্যাডমিশন করেছেন। উনি বলেছেন গণভোটের প্রস্তাব, আমি কোট করছি ওনাকে, গণভোটের প্রস্তাব করেছিলাম, আমিই করেছিলাম, রাষ্ট্রপতির আদেশ তো জারি করতে পারেন না। পরে আমার রাজনৈতিক বক্তব্যটা, উনি ওনার রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, গণভোট অধ্যাদেশের অনুমূলে গণভোট অনুষ্ঠিত হয়েছে, গণভোটের বৈধতা প্রশ্ন সেটা যখন আমরা এই সরকারের মানে ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত বিষয়কে বৈধতা দিব, তখন সংবিধানের 4th তফসিলে একসাথে সকলগুলোকে বৈধতা দিব। এবং তারা বলছেন এটা তো ফ্যাক্টাম ভ্যালিড, এটা ঘটনাক্রমে সিদ্ধ, আদেশ জারি হয়েছে, গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটার বৈধতা আছে। এখন আমরা বলছি যদি ফ্যাক্টাম ভ্যালিড হয়, বৈধতা আছে এই কথা বলেন, তাহলে এখন আপনাদের উপর দায়িত্ব হলো বাস্তবায়ন করা। যদি বৈধ বলেন এক পক্ষে আর বাস্তবায়ন না করেন, তাহলে একটা বৈধ আইন বাস্তবায়িত না হলে তার দায় দায়িত্ব আপনাদের গাড়িই থাকবে। গতকালকে ইন্টারপ্রিটেশন শুনে আমরা কিছুটা সারপ্রাইজ হয়েছি। ফ্যাক্টাম ভ্যালিড যদিও কনস্টিটিউশনাল আইনের সাবজেক্ট ম্যাটার না, এটা হলো পারিবারিক ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। ফ্যাক্টাম ভ্যালিড মানে একটা ঘটনা ঘটে গিয়েছে, আসলে ঘটনার সময় এটা বৈধ ছিল না, কিন্তু যেহেতু ঘটে গেছে এই জন্য বৈধ। তো গণভোট হয়ে গেছে, আগে বলছেন অবৈধ, গণভোট হয়ে যাওয়ার পরে এখন তার অবৈধ হওয়ার সুযোগ নাই, বৈধ। ওনারা বলছেন ফ্যাক্টাম ভ্যালিড হয়েছে, তাহলে আমরা এক্সপেক্ট করব আপনারা এখন এটাকে বাস্তবায়ন করবেন। এরপরে দেখবেন 28 জন বিচারকদের সকজ নোটিশ করা হয়েছে, এই মর্মে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল, ওনারা জবাব দিয়েছেন দুইটা,
যে বিচারকরা নাকি কোচিং সেন্টারে কোচিং নেবেন, এই জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন। আরেকটা বলেছেন বিচারকরা ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন, এই জন্য তাদেরকে শৃঙ্খলা বিধি ভঙ্গ হচ্ছে মর্মে শোকজ করা হয়েছে। আমরা সেই শোকজ নোটিশটা জোগাড় করেছি। এই শোকজ নোটিশটা জোগাড় করে দেখা গেছে এখানে কোচিং সেন্টারে কোচিং নিচ্ছেন বিচারকরা, এই মর্মে কিছুই নেই। এই সেই শোকজ নোটিশ। এই শোকজ নোটিশে কি আছে? ফেসবুকে কোনো মন্তব্য করছেন, কে কি মন্তব্য করছেন, কিংবা ক্লোজ হোয়াটসঅ্যাপ গ্রুপে কে কার সাথে কি কথা বলছেন, এই জন্য তাদেরকে শৃঙ্খলা বিধি ভঙ্গ হয়েছে মর্মে নোটিশ করেছেন। অথচ যে আইনে ভঙ্গ হয়েছে বলবে নোটিশ করেছেন, এই আইন বর্তমানে নাই। অর্থাৎ বিচারকদের শৃঙ্খলা বিধি 2017 এইটা সুপ্রিম কোর্ট জাজমেন্টের মাধ্যমে বাতিল করে দিয়েছে। কি অবস্থা দেখেন, একটা সরকার, একটা মন্ত্রণালয় আইন যে নাই তাও জানে না, শোকজ করে দিছে ওই আইনের কথা বলে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে দিস ল ইজ আনকনস্টিটিউশনাল। সুপ্রিম কোর্ট আর্টিকেল 116 অসাংবিধানিক ঘোষণা করে দিয়েছে। তারা বলেছেন কি, দেখেন ল্যাঙ্গুয়েজটা কি, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা উপযুক্ত কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্তের বিষয়ে কোনো বিরূপ মন্তব্য বা ব্যক্তিগত মন্তব্য করা যাবে না। তো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ন, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হলো সুপ্রিম কোর্ট। এবং আর কে উপযুক্ত কর্তৃপক্ষকে, উপযুক্ত কর্তৃপক্ষ আগের বিধিটি ছিল আইন মন্ত্রণালয়, কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট ওই বিধিটাকেই অসাংবিধানিক ডিক্লেয়ার করে দিয়েছে। ফলে বিচারকদের শোকজ করার যে জবাব তারা দিয়েছেন, আমার মনে হয় একেবারেই সামান্য কমন সেন্সের অভাব দেখা দিয়েছে। এরপরে প্রশ্ন তুলেছেন বিচারকদের স্বাধীনতার ব্যাপারে। আমাদের আইনমন্ত্রী বলেছেন যে একজন সহকারী জজকেও তারা ট্রান্সফার করতে পারেন না হাইকোর্টের অনুমতি ছাড়া। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন বিচারকরা যে স্বাধীন বলছে, এটার একটু ব্যাখ্যা বলি। সংবিধানে যাইয়া দেখবেন আর কি বিচার কাজ পরিচালনায় বিচারকরা স্বাধীন? বিচার কাজ পরিচালনা করা ছাড়া আর কোনো কাজে কি স্বাধীন? শুধু বিচার কাজ পরিচালনা করায় নাকি তারা স্বাধীন, এই হলো তাদের আন্ডারস্ট্যান্ডিং। আর কোনো কাজে স্বাধীন বলছে নাকি, মানে সংবিধানকে আর কোনো কাজে স্বাধীন বলছে, এই প্রশ্ন করছেন ওনারা। এর প্রেক্ষিতে আমাদের জবাব হলো, নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটি, শৃঙ্খলা সবকিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপর। অধস্তন আদালতের বিচারকদের বদলিও করতে পারবেন না, ছুটিও দিতে পারবেন না, পদোন্নতিও দিতে পারবেন না, শৃঙ্খলাজনিত কোনো পদক্ষেপও নিতে পারবেন না, শুধু পারবে হলো সুপ্রিম কোর্ট। এই জন্যই সুপ্রিম কোর্ট সচিবালয়। কিন্তু তারা বলছেন, তারা এই কথা কেন বলছেন যে বিচার কার্য স্বাধীন? স্বাধীনতা বলতে কি বোঝায়? এই ব্যাপারে মাজদার হোসেন কেস থেকে বাংলাদেশে 17টা ডিসিশন আছে। সেই ডিসিশনগুলোতে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে স্বাধীনতা অর্থ শুধুমাত্র বিচার কার্যের স্বাধীনতা নয়, স্বাধীনতা অর্থ সিকিউরিটি অফ টেনিওর, তাদের যে চাকরি আছে তারও স্বাধীনতা লাগবে। ডানে বামে যা ইচ্ছে তাই করবেন, তাহলে স্বাধীন থাকতে পারবে না। আবার বলেছেন স্বাধীনতা অর্থ হলো তাদের স্যালারি এবং ফাইন্যান্স, এইখানেও স্বাধীনতা লাগবে। আরেকটা স্বাধীনতা বলছেন, স্বাধীনতা অর্থ হলো ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় স্বাধীনতা, এটাও থাকতে হবে। এগুলো কোনো কিছু যদি না থাকে, শুধুমাত্র বিচার কার্যের স্বাধীনতা থাকে, এইটাকে বিচার বিভাগের স্বাধীনতা বলা হয় না। বিচার বিভাগের স্বাধীন হতে হলে টেনিয়রের স্বাধীনতা লাগবে। আপনি যখন মনে চায় যাকে ইচ্ছা তাকে আপনি ট্রান্সফার করবেন, তাহলে স্বাধীনতা হবে কোথা থেকে? আপনার বিরুদ্ধে রায় দিলে আপনি বান্দরবন পাঠিয়ে দিবেন, তাহলে স্বাধীনতা হবে কি করে? আপনার বিরুদ্ধে পক্ষে রায় দিলে আপনি প্রমোশন দিবেন, তাহলে স্বাধীনতা হবে কি করে? এই জন্য ওনারা ব্যাখ্যা দিচ্ছেন শুধুমাত্র বিচার কার্য পরিচালনা নাকি স্বাধীনতা। দিস ইজ রং ইন্টারপ্রিটেশন, দিস ইজ ইনকারেক্ট ইন্টারপ্রিটেশন। কারেক্ট ইন্টারপ্রিটেশন ইজ ইন্ডিপেন্ডেন্স ইন অল সেন্সেস, ইনস্টিটিউশনাল সেন্সেস, ফাইন্যান্সিয়াল সেন্সেস, অলসো টেনিয়রের দিক থেকে। আর লাস্ট কথাটা হলো এটা খুব ইন্টারেস্টিং, দেখবেন ওনারা পুলিশ কমিশন অধ্যাদেশটাকে ল্যাপস করে দিয়েছেন। প্রথম এনেছিলেন যে এটার মধ্যে একটা পরিবর্তন আনবেন। পরিবর্তন কি আনবেন? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কিভাবে নিয়োগপ্রাপ্ত হবে এই ব্যাপারে সার্চ কমিটি হবে। সরকার বলছে আমরা সার্চ কমিটি চাই না, সরকার নিয়োগ দিবে। এইটাকে অ্যামেন্ডমেন্ট করে সংসদে পাশ হবে মর্মে তারা প্রস্তাব করেছেন, কিন্তু লাস্টে এসে
এটিকে ল্যাপস করে দিয়েছেন। আমরা মনে করি আইনগত যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো দেওয়া হচ্ছে এগুলো সঠিক না হলে এইভাবে উপস্থাপন করাটা উচিত না। দেশে তো আরও আইন জানা লোক আছে, দেশে সিনিয়র লোকেরা আছে, দেশে বিচারকেরা আছে, দেশে আইন কানুন ব্যাখ্যা বিশ্লেষণ করার বহু মানুষ আছে। যদি এই ব্যাপারে ভ্যাগ থাকে, অস্পষ্টতা থাকে, তাদের সাথে কনসাল্ট করে নেওয়া যায়, আলোচনা করে নেওয়া যায়। কিন্তু এইভাবে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের সামনে বিচার বিভাগকে হেয় করারও কোনো দরকার নাই। একই সাথে বিচারকদেরকে অযথা নোটিশ পাঠানোরও কোনো দরকার নাই। গুম কমিশন আইন এবং মানবাধিকার কমিশন আইনের বিরুদ্ধেও এই ধরনের কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমাদের কাছে মনে হয় না। দেখুন, খুব ইন্টারেস্টিং, গুমের ডেফিনেশনটা যে দুই জায়গায় দুই রকম, এইটা বুঝতে তাদের অসুবিধা হচ্ছে। আজকে জানেন আজকে কি হয়েছে? আজকে এই আইন পাশ হওয়ার পরে আজকে যদি একটা লোক গুম হয় তাহলে সে ট্রাইব্যুনালেও যেতে পারবে না, ট্রাইব্যুনালের বাইরে কোনো আইনও নেই। আজকে একজন লোককে গুম করে নিয়ে যাওয়া হোক, যাবে কোথায়? কার কাছে বিচার দিবে? আপনি পুলিশের কাছে যাবেন, পুলিশ বলবে আমাদের তদন্ত করার আইন নেই। মানবাধিকার কমিশনের কাছে যাইতে পারবেন না। ওইদিকে ট্রাইব্যুনালের কাছে যাবেন, ট্রাইব্যুনাল বলবে এটা ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক না, এই জন্য আমার জুরিসডিকশনের মধ্যে পড়ে না। এর মানে কি? একটা গুম করা লোকের ভাগ্যে গুম থাকাটাকে আমরা উন্মুক্ত করে দিলাম। দিস ইজ 18 ক যুক্ত করে এই যে 5টা ব্যাংক, এই যে 5টা ব্যাংক, এই 5টা ব্যাংকে ইন্টারিম গভর্নমেন্ট এই আইনের মাধ্যমে একীভূত করেছিলেন, করে একটা ইউনাইটেড ব্যাংকিং সিস্টেম ডেভেলপ করেছিলেন, ইসলামী ব্যাংক। এইখানে এসে ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক, এই 5টা ব্যাংকে একসাথে করেছিলেন। এখন 18 কতে এসে বলা হলো যে এই যারা অরিজিনাল মালিক ছিলেন অথবা অন্য কোনো ব্যক্তি যদি বাংলাদেশ ব্যাংকের কাছে মনে হয় সাফিসিয়েন্ট মনে হয়, সন্তুষ্ট হয়, তাহলে তাদের আগের বিষয়াদি আর তাদেরকে ফিরিয়ে দিতে পারবে। আচ্ছা বলেন তো দেখি, যারা ব্যাংক লুট করে নিল, সব আমানতকারীর টাকা পয়সা নিয়ে গেল, নতুন আইনে তার শাস্তি ছিল, কিভাবে তার শাস্তি হবে, কিভাবে তা রিকভার করা হবে, এই পুরোটাকে এখান থেকে আউট করে দিয়ে ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যারা ব্যাংকটাকে একেবারে শূন্য করে ফেললো, এক ইসলামী ব্যাংক থেকেই 70,000 কোটি টাকা যারা সরালো। আপনারা জানেন 24টা বিকল্প কোম্পানি তৈরি করে ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। এই মামলাটা দেখলেই আপনারা দেখতে পাবেন, মানি লন্ডারিং কেস হয়েছে। 24টা বিকল্প কোম্পানি তৈরি করেছে। তদন্ত থেকে দেখা গেছে যে এই কোম্পানিগুলো বাস্তবে এক্সিস্ট করে না। এমনও কোম্পানির এমডি চেয়ারম্যান আছেন যারা কোনো একটা বিল্ডিংয়ের সিকিউরিটির দায়িত্ব পালন করেন। আমি এক কোম্পানিকে খুঁজে পেয়েছি, বনানীতে একটা সিকিউরিটির দায়িত্ব পালন করেন একজন সিকিউরিটি চিফ, আরেকজন হলেন দরজার সামনে বসে থাকেন, তিনি হলেন এমডি, আর সিকিউরিটি চিফ তিনি হলেন এটার চেয়ারম্যান। লোনের পরিমাণ হলো 500 কোটি টাকা। এইভাবে 24টা গঠন করেছেন। 24টা গঠন করে 24 জায়গা থেকে 2%-এর বেশি শেয়ার নিয়ে এসে তারা বোর্ডে লোক বসিয়েছেন। বোর্ডে লোক বসিয়ে তারা 82% শেয়ারের মালিক হয়েছেন। সেই এসালমের হাতে আবার সেই 5টা কোম্পানির শেয়ারকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। গতকালকে 5টা ব্যাংকের, গতকালকে ইসলামী ব্যাংকে কি হয়েছে এই ব্যাপারে আপনাদের খোঁজ নেওয়া উচিত। আমরা মনে করি এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশটা বাতিল করার পিছনে শুধুমাত্র সরকার জড়িত না, এইটার পিছনে বড় ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন জড়িত। আমরা মনে করি এইভাবে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন দিয়ে বাংলাদেশের মানি মার্কেটকে আভাবে করায়ত্ত করার সুযোগ বিএনপি সরকারকে করে দেওয়া উচিত নয়। যারা ভুক্তভোগী তাদেরটা তাদের কাছেই ফেরত দেওয়া উচিত।